হ্যালো গাইস, সিআইডি সিজন 2 এর বাংলা ডাবিট সম্পূর্ণটা ভিডিও আপলোড করা হবে না, কারণ পার্ট বাই পার্ট আপলোড করা হবে। সম্পূর্ণটা দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। সবাই চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সব কিছু দেখার জন্য অনুরোধ রইল। দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও আপলোড করা হবে। সবাই খুশি তো? সবাই সিআইডি সিজনে 100% অথেন্টিক ভিডিও সবাই পাবে। সবাই আসুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। রক্ষক বাবা বাসস্থান আর এই মূর্তি মন্দির সবকিছু তো ওরকমই যেরকম বোর্ডে লেখা ছিল। আর বাবা বলেছিল আমাদের পারমিশন নিতে হবে, কিন্তু কিভাবে? আরে ভাই, এটা বাড়ি না বাড়ির কঙ্কাল। আর ভাই, রাস্তা কারা বানায়? আরে এমন অদ্ভুত জায়গায় এসে আমরা কিছু করে যাব না, এমনটা হয় নাকি কখনো? করতে হবে কি করা যায়? মানব, গৌরব ভাই, চল না এখান থেকে। এটা আরে কি? এটা আবার কি জিনিস? মানব ভাই, চল না। এগুলো আবার কি পাগলামো করেছে? এই দেখ, এটা নিয়ে কি করে? গাড়ি। আরে আরে মানব, গৌরব কোনো রাস্তা নিয়ে নেবো। আরে ভিতর ডিম, এইটুকুতে ভয় পেয়ে গেলি? আমরা এখানেই যাবো। গৌরব, বোঝানো ওকে একটু ভাই। আরে ভাই, কি ফালতু কথা বলছিস? তুই যদি যেতে চাস তাহলে এখান থেকে ফিরে যা, আমরা এদিক দিয়েই যাবো। ভাই প্লিজ, মানব 3 মিনিটের পর থেকে ভাই, সামনেটাও ভালো ভিডিও পাবো। মানব আমরা তো এদিক দিয়ে গৌরব, শোন না ভাই, তুই না শোন যেতে না চাইলে please ফেরত ভাই। যা। একটু পরে সম্পূর্ণ ভিডিও ক্লিয়ার পাবেন। সবাই সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, কারণ এইভাবে ভিডিও ছাড়লে সমস্যা হয়। তাই আপনারা সাথে থাকুন এবং 3 মিনিট পর থেকে সম্পূর্ণ ভিডিওটা ভালো পাবেন। একটু পরে সম্পূর্ণ ভিডিও ক্লিয়ার পাবেন। সবাই সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, কারণ এইভাবে ভিডিও ছাড়লে সমস্যা হয়। তাই আপনারা সাথে থাকুন এবং 3 মিনিট পর থেকে সম্পূর্ণ ভিডিওটা ভালো পাবেন। সাবস্ক্রাইব করে ফেলুন, একটু পরে ভিডিও শুরু হবে সম্পূর্ণরূপে। দয়া করে সবাই সাবস্ক্রাইব করুন। মানব, গৌরব, মানব, গৌরব। স্যার, এত নির্মমভাবে কে মারতে পারে? এমন কেউ যে হুঁশিয়ারি দিচ্ছে যে ভুল করলে তার শাস্তি এরকমই হবে। আরে বডি পাওয়া গেল কি না? স্যার, জঙ্গলটা খুব ঘন। হ্যাঁ, তো করছোটা কি? তাড়াতাড়ি খোঁজো। জঙ্গল ঘন তো কি করব? কি বলবেন স্যার? তুমিও খোঁজো। আচ্ছা, আরেকটা ছেলে? স্যার, ওই সেই তৃতীয় জন যার ব্যাপারে আমি আপনাকে বলেছিলাম। ওই দুজনের সঙ্গে ও ছিল, কিন্তু ও বেঁচে গেছিল স্যার। আর পর থানায় এসে ওই আমাদেরকে ইনফরমেশন দেয়। তোমার নামটা যেন কি বললে? শেখর। শেখর, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তোমার বন্ধুদের খুনিকে ধরার জন্য তোমার সাহায্য লাগবে। কাল রাতে কি হয়েছিল বলো। স্যার, আমরা তিনজন বাইক ট্রিপে বেরিয়েছিলাম। মজা করতে করতে রাস্তা দিয়ে এগোচ্ছিলাম, ঠিক তখনই চেঁচাবে না, এত জোরে চালাবে না। নিয়ম জানো না তোমরা? আমাদের
রক্ষক বাবার কথায় বিশ্বাস করা উচিত ছিল। আচ্ছা অফিসার, এই রক্ষক বাবার ঘটনাটা কি? এটা অনেক পুরনো গল্প। পার্নালাল নামে একটা লোক ছিল যে এখানে থাকতো, আর সে নিজের বাড়ি বানাতে চেয়েছিল। একদিন সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল, ও বাইক নিয়ে বেরোলো আর এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। স্যার সেই অ্যাক্সিডেন্টে ওর মাথাটা আলাদা হয়ে গেল। স্যার তারপরে এই ফ্রেমটিকে যারাই বানানোর চেষ্টা করেছে তারা কেউ বাঁচেনি স্যার, সবাই মরে গেছে। এই রাস্তাটারই রক্ষা করেও, তাই সবাই ওকে রক্ষক বাবা বলে ডাকে। তারপর থেকে যখনই মানুষজন এখান দিয়ে যাওয়া আসা করে, কোনো সমস্যা হলেই এখানে খুব কুয়াশা হয়ে যায়, বাইকের আওয়াজ শোনা যায়, আর যারা এখান দিয়ে ক্রস করে যায় তারা কখনোই ফেরে না স্যার। এর আগেও কেউ মারা গেছে এখানে? গল্পই শুনেছি স্যার, কখনো চোখে দেখিনি স্যার। অভিজিৎ স্যার! হ্যাঁ পঙ্কজ, বডি স্পেলে নাকি? না স্যার, টায়ার মার্ক পেয়েছি। হ্যাঁ, এই দেখুন, 1, 2, 3, 3টে টায়ার মার্ক রয়েছে স্যার। দুটো হয়তো ওই দুটো ছেলের, আর তৃতীয়টা ওই ওই ভুতুরে লোকটার হবে স্যার। এরপরে ট্র্যাক করা কঠিন, কারণ এগুলো ঝোপঝাড় স্যার। আচ্ছা ওই দিকটায় কি চেক করেছো কোথা থেকে এসেছিল বাইকগুলো? ওখানে তো মাল্টিপল টায়ার মার্ক রয়েছে স্যার, ওখানে তো ইম্পসিবল খোঁজাটা। তেরি, স্যার একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে না? একটা স্মেল তো পাচ্ছি। পেট্রোল ডিজেলের মতো নয়, তবে অন্য কিছু একটার। দাঁড়াও, তোমরা ভেতরে যেতে পারবে না। এটা বাবার নিবাস স্থান, আমরা পুজো করি। দুটো খুন হয়েছে, ইনভেস্টিগেশন তো করতে হবে স্যার। ওসব অনেক জানা আছে ইনভেস্টিগেশন। মৃত ব্যক্তিরা রক্ষক বাবার অপমান করেছে, অনুমতি বিনা ভেতরে ঢুকলে দাঙ্গা লেগে যাবে। স্যার 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 বডি তো দূরের কথা, এখানে তো রক্তের চিহ্নটুকুও নেই। মনে হচ্ছে এই মাথাগুলোকে এখানে কাটা হয়নি, তাহলে আশেপাশে রক্ত পাওয়া যেত। এই খুনগুলো অন্য কোথাও করা হয়েছে। আচ্ছা ইন্সপেক্টর, এই জঙ্গলটা কতটা বড়? স্যার এই জঙ্গলটা 40 একরের মতো হবে। এটা পুরোটা খুঁজতে অবস্থা খারাপ হয়ে যাবে, প্রায় অনেকদিন সময় লেগে যাবে। দুটো ডেড বডি নিয়ে কেউ কতটা ভিতরে যেতে পারে? অনেক কাক উঠছে দেখছি। একটা ইউনিফর্মেরই অভাব আছে পঙ্কজ, তাহলে একদম পুরো ব্যাক বেঞ্চার মনে হতো তোমাকে। আরে স্যার, আমি তো আপনার আর অভিজিৎ স্যারের মতোই চলছি স্যার। ঠিকই বলেছো, তোমার মতো স্টুডেন্ট থাকলে তো স্কুলই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ শালুখে, হ্যাঁ আশা করি তোমার স্কুল বন্ধ করতে হবে না। মানে না মানে কিছু যদি জেনে থাকো তাহলে ঠিক আছে, নইলে নইলের কোনো প্রয়োজনই পড়বে না। আরে তাহলে তাড়াতাড়ি বলো না। হ্যাঁ বলছি, এই দেখো বস, এই যে টায়ারের চিত্রটা রয়েছে, এর উপর দিয়ে বাইক চলেছে অবশ্যই, কিন্তু এর মৃত্যুর পর চলেছে। আরো একটা কথা, এই যে শরীর থেকে মাথাটা আলাদা করা হয়েছে, সেটাও এর মৃত্যুর পর করা হয়েছে। মানে এইসব লোক দেখানো ব্যাপার, আসলে ভয় দেখানোর জন্য এগুলো করা হচ্ছে। আচ্ছা এর পিছনে কারণটা কি? আমি বলছি, এই দেখো অভিজিৎ, এর মৃত্যু হয়েছে র্যাপিড হাইপোক্সিয়ার কারণে। আসলে এর রক্তে আর ফুসফুসে আমি সোডিয়াম অ্যাজাইড নামের কেমিক্যাল পেয়েছি। সেই কারণে এর রক্তে যে সেলস রয়েছে সেগুলো অক্সিজেন অ্যাবজর্ব করা বন্ধ করে দিয়েছিল, সেই জন্যই কোলাপস করে গেছে আর কিছুক্ষণের মধ্যেই মারা গেছে। অভিজিৎ, তুমি ওই তৃতীয় ছেলেটার ব্যাপারে বলেছিলে, কি যেন নাম ওর, শেখর। ও ওই কুয়াশার ব্যাপারে বলেছিল। ডক্টর সালুখে, যদি কুয়াশার মধ্যে ওই কেমিক্যালটা থাকে তাহলে ওই ওই শেখর ও বেঁচে গেল কি করে? দয়া, কুয়াশার মধ্যে সোডিয়াম অ্যাজাইড আসতেই পারে, কিন্তু এর কেসে তা নয়। তার মানে মানে ওই যে কুয়াশার মধ্যে যে স্মেলটা ছিল, ওটা এক ধরনের অ্যানাস্থেসিয়া। শেখরের মেডিকেল রিপোর্টে ওর স্কিনের ওপর আমি অ্যানাস্থেসিয়ার ট্রেসেস পেয়েছি, আর এই দুজনকে
সোডিয়াম অ্যাজাইড ইনজেক্ট করা হয়েছে। সালুকে একটা কথা বলো, এই যে অ্যানাস্থেটিক এজেন্ট যেটা কুয়াশায় ছিল, আচ্ছা এটাতে মাথা তো ঘোরাতে পারে, এমনকি হ্যালুসিনেশনও হতে পারে। আচ্ছা এটা হয়নি তো যে শেখর যে রাইডার ছাড়াই মোটরসাইকেল সে দেখেছে, সেটা ওর হ্যালুসিনেশন? বস, হ্যালুসিনেশন হতেই পারে, ভ্রম হতেই পারে, কিন্তু এমন কোন জিনিস যার দ্বারা খুব আলো হবে কারোর বা কোনো কিছুর শেপ বদলে যাবে। কিন্তু দেখো, যে জিনিসটা আসলে নেই সেইটা দেখতে পাবে, এটা ইম্পসিবল। মানে চালক ছাড়া বাইক, সত্যি? আরে আমি বলছি না স্যার, এ তো বাইরের লোকেরা বলছিল। মানে কোনো পুরনো রীতিনীতির আড়ালে এই দুটো খুন করা হয়েছে, কিন্তু ওরা কি লুকোতে চাইছে? আচ্ছা এটা ওদের পার্সোনাল ব্যাপার নয় তো? রিভেঞ্জ? দুজনের মাথা ওখানে ঝোলানো ছিল, কারণ যেই দুটো খুন করেছে মাথা দুটোকে ওপরে ঝুলিয়ে এটা প্রমাণ করতে চেয়েছে যে দেখো আমি কিভাবে খুন করি আর কিভাবে প্রতিশোধ নিই। দয়া, একটা কাজ করো, এই দুজন ভিকটিমের পুরো ইতিহাস বের করো, দেখা তো যাক। আর অভিজিৎ, এই রক্ষক বাবার ভালো করে খোঁজ নাও, জানা তো যাক এই রক্ষক বাবা কোথা থেকে এসেছে আর কিভাবে আবির্ভূত হয়েছে। এই রক্ষক বাবার গল্পের কারণে ঠিক কার কার লাভ হয়েছে। স্যার এই এই, কে তুই? আরে ওই লোকটা তো পালিয়ে গেল। এই চিহ্নটা আগে তো এখানে ছিল না, কেউ তো ছিল। প্রত্যেক জায়গায় এই চিহ্নটা রয়েছে। চিহ্নটার মানেটা কি? ওদের মধ্যে যে ছেলেটা বেঁচে গেছিল সেও চিহ্নের কথা বলছিল। এই সেই চিহ্নটা নয় তো? আচ্ছা দাদা, এই চিহ্ন... আরে আরে দাদা, হ্যালো, এদিকে শোনো ভাই। আচ্ছা এই ওখানে যে চিহ্নটা আঁকা রয়েছে লাল রঙের, এইরকম গোল মতো, তুমি কি জানো এটা কিসের চিহ্ন? এটা তো রক্ষক বাবা। হ্যাঁ, তুই এদিকে আয়। আরে আরে কি হলো? এখানে তো দেখছি সবাই মুখ বন্ধ করে রেখেছে। স্যার এটা আবার কি? কোনো অন্ধবিশ্বাস নাকি ভয়? মাস্টেরিয়া বলা হয় একে। একটা বিশ্বাস যতই অদ্ভুত হোক না কেন, সবাইকে তার মুঠোর মধ্যে করে নেয়। এটা খোঁজ নিতে হবে যে এদের বিশ্বাস যে রক্ষক বাবা এদেরকে বাঁচাবে, নাকি কেউ ভয় পাচ্ছে যে রক্ষক বাবা যেন এক্সপোজ না হয়ে যায়। ওখানেই দাঁড়াও। সাহস হয় কি করে তোমাদের আমাদের রক্ষক বাবার নাম নেওয়ার, তাও আবার উচ্চস্বরে? তোমরা বাইরের লোকেরা আমাদের নিয়ম কানুন জানো না, তোমরা তাকে সম্মান করো না। তোমাদের জন্য আমাদের গ্রামে খুব বড় অভিশাপ নেমে আসবে। যাও, চলে যাও এখান থেকে। দুজন খুন হয়েছে, ধড় থেকে তাদের মাথা কেটে ফেলা হয়েছে। সম্মান আর অপমানের থেকে বেশি প্রয়োজনীয় খুনিকে ধরা। আচ্ছা, তোমরা খুনিকে ধরবে, কিন্তু কিভাবে ধরবে? আমাদের রক্ষক বাবার ক্রোধকে কি কেউ আজ পর্যন্ত কোনোভাবে থামাতে পেরেছে? না,
কেউ থামাতে পারেনি। অত্যন্ত ক্রোধিত হয়েছেন আমাদের বাবা, তাই এভাবে ভয়ঙ্কর মৃত্যু ঘটেছে। আর ওনার ক্রোধকে শান্ত করার জন্য আমরা এই শান্তি পাঠ করছি। আর তোমাদের কি মনে হয় তোমরা এই বন্দুক দিয়ে আমাদের সবাইকে রক্ষা করবে? না, কখনোই না। এখানে কোনো রকম ভয়ঙ্কর অনর্থ ঘটার আগে আমি অনুরোধ করছি তোমাদের কাছে, চলে যাও। শুনতে পেলে না? যাও, চলে যাও। শুনতে পেলে না? যাও এখান থেকে। থেমে যাও, অনেক হয়েছে, থেমে যাও। দেখুন স্যার, আমাদের লোকদের আমাদের কাজ করতে দিন। আমি এই সকলের তরফ থেকে ক্ষমা চাইছি আপনাদের কাছে। বাইরের লোকেদের কাছে এটা অন্ধবিশ্বাস, কিন্তু আমাদের কাছে এটা ঈশ্বর সাধনা, একটা পরম্পরা। দেখুন স্যার, আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু ভোগ করেছি। কি দেখেছে? না 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 না, আমি ওই দিনের কোনো কথা বলতেই চাই না। দাদা, এরা আমাদের সাহায্যের জন্য এসেছে, একটু শান্ত হন, জোরে শ্বাস নিন। 3 বছর আগে টিভির লোকেরা এসেছিল শহর থেকে। ওনারা শুটিং করতে এসেছিলেন। ওনাদের রাস্তা পার করা উচিত হয়নি। গ্রামে কোনো শিক্ষিত লোক ছিল না, তাই আমি ওনাদের সাথে গিয়েছিলাম। কিন্তু যেই ওনারা ক্যামেরা বার করলেন এবং চালু করলেন, খাট করে তালাটা খুলে গেল। আর ওই বাড়িটা টলতে আরম্ভ করলো, যেন কোনো ভূমিকম্প হচ্ছে। আর ওই বাড়িটা টলছিল, আর তখনই টলতে ওই টিভির লোকেদেরকে গিলে ফেললো ওই টিভির লোকগুলোকে। আর আমি ভয় পেয়ে গেলাম। আর আমি রক্ষক বাবার নাম জপ করতে করতে পালাতে আরম্ভ করলাম। আর হঠাৎ করে আমার মোটরসাইকেলটা আমার উপর পড়ে গেল। আর আমার এই হাত পড়ে গেল। হ্যাঁ, আর তারপরে হঠাৎ করে রক্ত বেরোতে আরম্ভ করলো। দাদা যখন গ্রামে ফিরলেন, শরীর রক্তাক্ত অবস্থায় ছিল। কয়েক মাস কথা বলতে পারেননি, মানসিকভাবেও দুর্বল হয়ে পড়েছিলেন। আর ওই টিভি ক্রিউ, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কোন টিভি ক্রু ছিল এটা? আপনার কাছে নাম আর ডিটেলস নিশ্চয়ই আছে। আমাদের অফিসে ফোন এসেছিল, কেউ একটা ফোনও তুলেছিল। মনে হয় ললিতা দিদি অথবা মাধব। না, লালন আপনি তুলেছিলেন তো? না, আপনি তো ওই সময় ডিসপেন্সারিতে ছিলেন। আচ্ছা, কখনো বাবা কি কাউকে রাস্তা পার করার অনুমতি দিয়েছেন? হ্যাঁ, দিয়েছিলেন। উমা কাকাকে আর মাধব দুতওয়ালাকে। ওদের তো সবসময়ই যাওয়ার অনুমতি ছিল। আর আমার ছেলে রাহুলের, যখন ও বন্ধুদের সঙ্গে এখানে এসেছিল। কিন্তু ওটা স্যার 4-6 বছর আগেকার কথা। তখন অনুমতি না পাওয়ায় যারা ফিরতো তাদের সাথে খারাপ কিছুই হতো না। কিন্তু তারপর হয়তো বাবা রাগ করলেন আর শাস্তি দিতে শুরু করলেন। কিন্তু দাদার দুর্ঘটনার পরে গ্রাম প্রধান গ্রামবাসীদের ওপর সেদিনই নিষেধাজ্ঞা জারি করলেন যে ওই পথে আর যাওয়া যাবে না। তার মানে 3-4 বছর ধরে কেউ রাস্তা ক্রসই করেনি? আচ্ছা, উনি যাদের অনুমতি দিয়েছিলেন তারা এখন কোথায়? উমা কাকা তো আর বেঁচে নেই। মাধব আর ললিতা দিদি তারাও তো গত। আর আপনার ছেলে ওই রাহুল? ও তো দিল্লিতে থাকে, চাকরি করে। ওকে, ওর নাম্বার পেতে পারি? রাহুল, গ্রামে যা হয়েছে তা নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, খুবই শকিং ছিল। আর এটা তো বহু বছর ধরে চলে আসছে, কিন্তু এরকম আগে কখনো হয়নি। আপনার বাবার কথা অনুযায়ী আপনি ওই সেই ভাগ্যবান লোকেদের মধ্যে পড়েন যারা বাবার স্থান পার করার অনুমতি পেয়েছেন? হ্যাঁ স্যার, আমি শহরের কিছু বন্ধুকে গ্রামে নিয়ে গিয়েছিলাম। আমরা ওখানে গেলাম, গুরুদেব পুজোও করলেন, মানত পূরণ করলাম। তারপর আমরা বাইক নিয়ে চলে গিয়েছিলাম। গুরুদেব 1-2 জায়গায় দাঁড়াতে বলেছিলেন। মনে হয় এই কুয়াশা আর বাইকের গল্পটা গল্পই থেকে গেছে। না, আমি এটা বলতে চাইছি যে বেশিরভাগ লোকের যেখানে যাওয়া বারণ, সেখানে আপনি অনুমতি পেলেন কেন? স্যার, সত্যি বলতে মনে হয় এটার জন্যই যে আমি একজন গ্রাম প্রধানের ছেলে। স্যার, আমি একজন ইঞ্জিনিয়ার, প্রফেসর। সত্যি বলতে এইসব কিছু আমি একদম বিশ্বাস করি না। জেদ করার কারণেই গুরুদেব আমাকে পুজো করতে বললেন, তন্ত্রমন্ত্র করলেন, আর উনি তারপর দেখালেন যে বাবা কিভাবে অনুমতি দিয়ে দিয়েছে। আচ্ছা, এই লাল্লানের মাথা খারাপ হওয়ার বিষয়ে আপনি ঠিক কি বলবেন? স্যার, ওইসব আমার গ্রাম ছেড়ে আসার পরেই হয়েছে। এমনিতে লাল্লানের মাথা তো প্রথম থেকেই খারাপ ছিল। ওর জন্য গুরুদেব প্রত্যেক মাসে 3-4 বার পুজো করতো। আর স্যার, গুরুদেব নিজেই 4-5 বছরে কত উন্নতি করে ফেললেন। আচ্ছা রাহুল, প্রয়োজন পড়লে আবার ফোন করে নেব। থ্যাংক ইউ।
আসুন আসুন গুরুদেব আসুন। আচ্ছা পঙ্কজ, আমি তো শুনলাম যে গ্রামের প্রধান মশাই লোকেদের এইখান থেকে যাতায়াত করা বারণ করে দিয়েছেন। আরে স্যার,